এই গল্পটা হলো এক চাষি কেশব ও তার বউ মধুমতির। কেশব আম, লেবু আর তেঁতুল চাষ করত। তারপর ওর জমির পাশে একটা ছোট্ট দোকান করে ও সেগুলো বিক্রি করত, কিন্তু তাতে রোজগার খুব কম ছিল। একদিনের কথা, গ্রামে এক সরকারি ঘোষণা হলো, গ্রামের লোক সবাই শোনো শোনো, সরকারের পক্ষ থেকে কাল থেকে 15 দিনের জন্য রোজগার শিবির বসছে, যেখানে মহিলাদের জন্য আচার, মোরব্বা, সব রকম কুটির শিল্পের প্রশিক্ষণ দেওয়া হবে। আজই পঞ্চায়েত প্রধানের কাছে গিয়ে নিজের নাম লিখিয়ে আসুন। এই কথা শুনে মধুমতি কেশবকে বলল, আমিও এই শিবিরে গিয়ে মুরব্বা বানানো শিখব। আরে মোরব্বা বানিয়ে তুমি কি করবে? আমাদের গাছের আম, তেঁতুল, লেবু এদের দিয়ে আচার বানিয়ে বাজারে বিক্রি করব, তাতে আমাদের রোজগার বাড়বে। এটাও একবার চেষ্টা করে দেখা যাক। পরের দিন মধুমতি সরকারি শিবিরে গেল। ওখানে আম, তেঁতুল আর লেবুর মুরব্বা বানানো শেখানো হলো। ও প্রত্যেক দিন শিবিরে গিয়ে নতুন নতুন জিনিস বানাতে শিখল। বাড়ি ফিরে মধুমতি লেবু আর তেঁতুলের আচার বানালো। এই নাও, একটু চেখে দেখে বলো তো কেমন হয়েছে। খুব ভালো। কেশব তো পুরো বাটি চেটে পুটে খেয়ে নিল। এইটা দেখে মধুমতি খুব খুশি হলো আর হাসতে শুরু করলো। এখন যা খাবার খেয়ে নাও, কাল থেকে কিন্তু আর খেতে পাবে না। কেশব তার বউর দিকে তাকালো, আবার খেতে শুরু করলো। পরের দিন কেশব তার গুমটিতে আচারও রাখা শুরু করলো। কেশবের গুমটি গ্রাম থেকে অনেক দূরে ছিল, এর জন্য এখানে মানুষজনের চলাচল খুব কম ছিল, খুব একটা বিক্রিও হতো না। আমার মনে হয় না এসব জিনিস এখানে বিক্রি হবে। আরে এত রোদ্রে এখানে কে আসবে বলো তো? তুমি এসব বলো না তো। পরের দিন থেকে মধুমতি গুমটির সামনে একটা জলের কলসি রাখলো। এখন লোক জল খেতে আসবে আর আচার ও মুরব্বাও কিনবে। মধুমতির এই ভাবনা কাজে লেগে গেল। লোক জল খেতেও এলো, আচার আর মুরব্বাও কিনতে শুরু করলো। এখন মধুমতিকে রোজ অনেক আচার ও মুরব্বা বানাতে হতো। ব্যবসা তো এবার খুব ভালোই চলছে। হ্যাঁ, কিন্তু আমার এখন সাহায্যের দরকার। আমি ভাবছি আমার ছোট বোনকে এখানে ডেকে নেব, তাহলে কাজেও সুবিধা হয়ে যাবে। তুমি যেমন বলবে গিন্নি। মধুমতি আর তার বোন দুজন মিলে আচার ও মুরব্বা বানাতে শুরু করলো। ধীরে ধীরে তাদের ব্যবসা আরো এগোতে লাগলো এবং তাদের গুমটিতে আরো ভিড় জমতে লাগলো। কিছুদিন পর ওর গুমটি দোকানে পরিণত হলো, আর মধুমতি 3-4 জন মহিলাকে কাজের জন্য বাড়িতেই ডেকে নিল। মধুমতি আর কেশবের পরিশ্রমে তারা 1 বছরের মধ্যে একটা গোডাউন কিনে নিল আর সেখানে একটা আচার ফ্যাক্টরি গড়ে তুলল। এখন মধুমতি নিজেই অন্য মহিলাদের ট্রেনিং দিতে শুরু করলো আর তাদের পারিশ্রমিকও দিতে শুরু করলো। মধুমতি পাঁপড় বানানো শুরু করলো। এখন তাদের আচারের ফ্যাক্টরি থেকে শহরের দোকানে আচার, পাঁপড় আর মুরব্বারও সাপ্লাই হতো। কেশব আর মধুমতি খুব খুশি ছিল, কারণ তাদের ব্যবসা খুব বাড়ছিল। তারপর একদিন তাদের খুশির কোনো সীমানা ছিল না, যেদিন একটা বড় কোম্পানির অফিসার তাদের কাছে এলো। আপনাদের মুরব্বা আর আচার খুব সুস্বাদু। ধন্যবাদ। আমরা এক্সপোর্টের ব্যবসা করি, আর দেশি আচার, মোরব্বা, চাটনি, পাঁপড় এগুলো বিদেশে খুব চলে। আমরা চাইছিলাম যে আপনি আমাদের সঙ্গে বিদেশের জন্য ব্যবসা শুরু করুন। বিদেশে? হ্যাঁ, আর এই জন্য আমরা আপনাদের সঙ্গে কন্ট্রাক্ট সাইন করতে চাই। মধুমতি আর কেশব অনেক বড় একটা কন্ট্রাক্ট পেল, যাতে ওদের ভাগ্য খুলে গেল। শুরুতে ওদের একটা ফ্যাক্টরি ছিল, এখন প্রতি রাজ্যে একটা করে ফ্যাক্টরি আছে ওদের। প্রত্যেক শহরে ওদের প্রোডাক্ট বিক্রি হতো। এখন কেশব আর মধুমতির একটা বড় ফ্যাক্টরি তৈরি হলো, শ্রী কৃষ্ণ ফুডস। এই কোম্পানির চর্চা শুধু ভারতবর্ষেই নয়, সারা বিদেশেও ছড়িয়ে পড়ল। মিতালি, এই দেখো, দুধের স্বরকে এইভাবে ভালো করে ফুটিয়ে তার থেকে শুদ্ধ দেশি ঘি বানানো হয়। ঠিক আছে ঠাম্মা।
আচার বানানোর জন্য সবার আগে যেটা দরকার তা হলো আমকে ভালো করে শুকিয়ে নিতে হবে। কেন ঠাম্মা? কারণ আমের মধ্যে যদি একটুও জল থেকে যায় তাহলে মশলা মেশানোর পরে স্বাদ একটুও ভালো হয় না। ঠিক আছে ঠাম্মা, আমি বুঝতে পেরেছি। এইভাবে মিতালি তার ঠাকুমার থেকে অনেক কিছু জিনিস বানানো শিখল। মিতালি রান্না করতে খুব ভালোবাসতো। সময় এগোতে লাগলো, আর এখন মিতালি সুন্দরী এক যুবতী হয়ে উঠেছিল। ঠাকুমা মিতালির বিয়ে এক সুপুরুষ যুবক মহেশের সাথে দিলেন। মিতালি আর মহেশ তারা একসাথে আনন্দে দিন কাটাচ্ছিল। 1 বছর পর মিতালি আর মহেশের 2 যমজ সন্তান হলো, যাদের নাম তারা অলোক আর আদিত্য রাখল। দুজনের সুখেই দিন কাটছিল। মহেশ তার দায়িত্ব খুব ভালোভাবে পালন করছিল। কিছু সময় পর মিতালির ঠাকুমা মারা গেলেন। কেঁদে কেঁদে মিতালির শরীর খারাপ হয়ে গেল। এখন মিতালির জীবনে ওর আপনজন বলতে শুধু 3 জন ছিল, মহেশ আর তার 2 সন্তান। মিতালি নিজেকে সামলে নিল, আর তারপর তার স্বামী ও সন্তানদের সেবায় ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু হয়তো ভগবান মিতালির জীবনে খুব কম সুখ লিখেছিলেন। একদিন মহেশের খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, যার ফলেও শয্যাশায়ী হয়ে গেল। মিতালি এটা বুঝতে পারছিল না যে কিভাবে সে নিজেকে সামলাবে এবং সন্তানদের বড় করে তুলবে। কিছুদিনের মধ্যেই তাদের ঘরে খাদ্যের অভাব দেখা দিল। তাদের কাছে ওষুধ কেনারও টাকা ছিল না। আর তারপর একদিন মহেশও এই পৃথিবীর মায়া ত্যাগ করল। মহেশের মৃত্যুর ফলে মিতালির জীবনে আরও দুঃখ নেমে এলো। সংসারে মহেশই একমাত্র উপার্জন করত, যার চলে যাবার ফলে সংসারের আর্থিক পরিস্থিতি খুবই খারাপ হয়ে গিয়েছিল। মিতালি কোনো দিন উপার্জন করেনি, কিন্তু এখন তার কাছে আর কোনো উপায় ছিল না। এখন যদি আমি রোজগার করতে না পারি তাহলে আমার 2 সন্তানই না খেতে পেয়ে মারা যাবে। আমাকে রোজগার করতেই হবে, কিন্তু কিভাবে রোজগার করব? আমি তো সেভাবে কোনো কাজই শিখিনি, এমনকি পড়াশোনাটাও জানি না। মিতালি এই চিন্তায় ডুবে ছিল। সে বুঝতে পারছিল না যে তার কি করা উচিত। হঠাৎ তার নজর ঘরে থাকা এক পাত্রর দিকে গেল। আচার, হ্যাঁ, আমি তাহলে আচার বানিয়ে বিক্রি করতে পারি। মিতালি আচার বানাতে শুরু করলো, আর যেই তার আচার তৈরি হয়ে গেল সে সেটাকে একটা বড় পাত্রে ভরে ফেলল। এই আচার মিতালি বাজারে নিয়ে গেল। সেখানে চেঁচিয়ে চেঁচিয়ে মিতালি আচার বিক্রি করল। বেশ অনেকে মিতালির থেকে আচার কিনল। আর সন্ধে হওয়ার পর মিতালি বাড়িতে এসে তার উপার্জন দেখে খুব খুশি হলো। সেই টাকা দিয়ে মিতালি আরও আম কিনল, আর তার 2 সন্তানের জন্য খাবার জিনিস কিনে নিয়ে গেল। পরদিন মিতালি আবার আচার বানালো। আবারও সে বাজারে গিয়ে সেগুলো বিক্রি করল। কিছুদিনের মধ্যেই মিতালির আচার পুরো শহরে খুবই বিখ্যাত হয়ে উঠেছিল। আর এখন সবাই লাইন দিয়ে মিতালির আচার কিনতে শুরু করলো। মিতালি খুশি ছিল, কারণ সে প্রয়োজনের তুলনায় বেশি উপার্জন করছিল। আর তার 2 সন্তানের লালন পালন বেশ ভালোভাবেই হচ্ছিল। কয়েক বছরের মধ্যেই মিতালির 2 ছেলে বড় হয়ে গেল, আর এখন তারা দুজনেই এক ভালো স্কুলে লেখাপড়া করছিল। মিতালি আচার বানিয়ে বানিয়ে একটা বেশ বড় বাড়ি বানিয়ে ফেলল। আর এখন মিতালি বাজারে একটা বড় দোকানও কিনে ফেলেছিল।
এখন সে আচারের সাথে সাথে অন্য আরো অনেক কিছু বিক্রি করছিল। মিতালি তার সাহায্যের জন্য আরো অনেককে কাজে নিযুক্ত করল। এর ফলে গ্রামের অনেক গরিব মহিলা কাজও পেয়ে গেল, আর তাদের জীবন সুখে শান্তিতে ভরে উঠল। যত দিন যাচ্ছিল মিতালির রোজগার ততই বাড়ছিল। মিতালি তার ব্যবসা বাড়ানোর জন্য নতুন প্রযুক্তির সাহায্য নিল। তার সেই ছোট্ট ব্যবসা এখন বিশাল এক ফ্যাক্টরি হয়ে উঠেছিল, আর বাজারের তার সেই ছোট্ট দোকানটা বিশাল বড় এক কোম্পানি হয়ে উঠেছিল। মিতালি এক অশিক্ষিত গরিব বিধবা থেকে এখন এক বিশাল বড় কোম্পানির কর্ত্রী হয়ে উঠেছিল। আর এখন যখন রিপোর্টার তাকে জিজ্ঞেস করলেন, আচার বানিয়ে আপনি এত বড় একটা কোম্পানি তৈরি করলেন, ম্যাডাম, আপনি কি এটা আমাদের বলবেন? এর পেছনে আপনার প্রেরণা কি ছিল? প্রয়োজন? যদি আমার রোজগার করার প্রয়োজন না থাকতো তাহলে আমি আচারও বানাতাম না, আর এত বড় ব্যবসাটাও হতো না। মিতালি ম্যাডাম, আপনার এই সাহসিকতার জন্য আপনাকে কুর্নিশ, আর আমার শুভেচ্ছা রইল যাতে আপনার এই ব্যবসা খুবই দ্রুত আন্তর্জাতিক ব্যবসার রূপ নিতে পারে। তাহলে ম্যাডাম, আপনার এই জীবনের গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে জীবনে সফল হতে গেলে সব সময় কঠোর পরিশ্রম করা প্রয়োজন। দেবগড়ের জমিদার তার বিপুল ধন সম্পদের জন্য প্রসিদ্ধ ছিল। তার চাষের জমি অনেক বড় ছিল, যেখানে অনেক মজুরেরা একসাথে কাজ করত। জমিদার সবথেকে বেশি তার মাকে ভালোবাসত। জমিদারের মা সব সময় দান ধ্যান করত। সময় বয়ে চলল, আর জমিদারের মায়ের শরীর খারাপ হতে লাগলো, আর উনি শয্যাশায়ী হয়ে গেলেন। এর কিছুদিন পর উনি মারা গেলেন। মা চলে যাওয়ার শোকে জমিদার দিন রাত শুধুই কাঁদতেন। মা চলে যাওয়ার পর জমিদারের মনে পড়ল যে তার মা একদিন আগে ওনার কাছে আম খেতে চেয়েছিলেন। আরে আরে রে রে, আমার এতগুলো টাকার সম্পত্তি নিয়ে আমি এখন কি করি? যদি আমি আমার মায়ের এক আম খাওয়ার শেষ ইচ্ছা পূরণ করতে না পারি, এর থেকে লজ্জার আর কিছু হয় না। এই কথা ভেবে জমিদারের খুবই আফসোস হতে লাগলো। পরদিন জমিদারের বাড়িতে দুই পুরোহিত এলেন তার মায়ের শ্রাদ্ধের কাজ সম্পন্ন করতে। প্রণাম পুরোহিত মশাই, আমি আমার মায়ের অন্তিম ইচ্ছা আমি পূরণ করতে পারিনি। উনি আম খেতে চেয়েছিলেন। আরে 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 আরে, এ তো খুবই খারাপ ব্যাপার হলো। এখন ওনার আত্মা শান্তি কি করে পাবে? কিন্তু এখন আমি আর কি করতে পারি? আমি আমার মায়ের আত্মার কিভাবে শান্তি কামনা করতে পারি? পুরোহিতদের মনে লালসা জন্মালো। সমাধান তো আছে, কিন্তু ঠেন্তু কিচ্ছু নয়। আপনার যা উপায় আছে বলুন আমায়, আমি সবকিছু করতে রাজি যাতে আমার মায়ের আত্মা শান্তি পায়। পুরোহিতরা একে অপরের দিকে তাকালো। আপনাকে দুটো সোনার আম ব্রাহ্মণকে দান করতে হবে, আর তাহলেই আপনার পরলোকগত মায়ের আত্মা শান্তি পাবে। জমিদার একটু চিন্তায় পড়লেন। সোনার আম? কিন্তু আমি এত ধনী হওয়া সত্ত্বেও আমি আমার মায়ের শেষ ইচ্ছা পূরণ করতে পারিনি। এখন আমি তার আত্মাকে জীবন্ত ঘুরতে দিতে পারি না। ঠিক আছে, আপনি কালকে আসুন আর কালকেই সব পূজা অর্চনা সম্পন্ন করে দিন। যথা আজ্ঞা শ্রীমান। পুরোহিতরা সেখান থেকে চলে গেল, আর পরদিন আবার ফিরে এলো। আজ জমিদারের বাড়িতে বেশ কিছু লোক এসেছিল, যাদের মধ্যে ভেঙ্কট স্বামীও ছিলেন। আসুন আসুন পুরোহিত মশাই, আমি সোনার আমের ব্যবস্থা করে ফেলেছি। ঠিক আছে শ্রীমান, আমরা পুজো তাহলে শুরু করি। দুই পুরোহিত শ্রাদ্ধের কাজ শুরু করলো, আর শ্রাদ্ধের কাজ শেষ হওয়ার পর জমিদার সেই দুই ব্রাহ্মণকে
এক একটা করে সোনার আম দান করল। এই দেখে ভেঙ্কট স্বামী অবাক হলেন। সমস্ত অতিথিরা চলে যাওয়ার পর ভেঙ্কট স্বামী জমিদারের কাছে গেল। জমিদার মশাই, আপনি যে ব্রাহ্মণদের সোনার আম দান করে দিলেন, ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। আমার মায়ের শেষ ইচ্ছা ছিল যে উনি আম খাবেন, কিন্তু আমি তার ইচ্ছা পূর্ণ করতে পারিনি। তাই ওনার আত্মার শান্তি কামনার জন্য আমায় সেই জন্যে পুরোহিত মশাই সোনার আম দান করার উপায় বলেছিল। ব্রাহ্মণরা যে জমিদারকে বোকা বানালেন, ভেঙ্কট স্বামী তা বুঝে গেলেন, আর উনি তাদের শিক্ষা দেবেন ঠিক করে নিলেন। পরদিন ভেঙ্কট স্বামী ব্রাহ্মণদের তার বাড়িতে ডাকলেন। স্বাগতম, স্বাগতম। ইনি হলেন আমার মা। উনি 6 মাস আগেই দেহত্যাগ করেছেন, কিন্তু ওনার একটা ইচ্ছে অসম্পূর্ণ রয়ে গেছিল। কেমন ইচ্ছা? কিন্তু একটা কথা বলুন, যেভাবে জমিদার বাবুর মায়ের আম খাওয়ার শেষ ইচ্ছা অসম্পূর্ণ ছিল, আর আপনারা সোনার আম দান স্বরূপ গ্রহণ করে ওনার আত্মার শান্তির উপায় বের করেছিলেন, তাহলে কি আপনারা আমার মায়ের আত্মাকেও শান্তি পাইয়ে দিতে পারবেন? হ্যাঁ, অবশ্যই। কিন্তু ওনার শেষ ইচ্ছা কি ছিল? ওনার ইচ্ছা ছিল যে আমি ওনার মাথাতে জোরে লাঠি দিয়ে মারি। আর তারপর ভেঙ্কট স্বামী লাঠি বের করলেন। ব্রাহ্মণরা এই দেখে ভয় পেয়ে গেল আর পালাতে শুরু করলো। ভেঙ্কট স্বামীও ব্রাহ্মণদের পিছনে দৌড়তে লাগলো, আর তারা দৌড়তে দৌড়তে জমিদারের বাড়িতে উপস্থিত হলো। সেখানে গিয়ে 2 পুরোহিত জমিদারের পা জড়িয়ে ধরল। প্রধান মশাই, আমাদেরকে ক্ষমা করে দিন। ক্ষমা, ক্ষমা, আমরা ভুল করে ফেলেছি। আমরা লোভের বশে পড়ে আপনার কাছে সোনার আম চেয়েছিলাম। আমাদেরকে ক্ষমা করে দিন। ভবিষ্যতে আমরা আর এ ধরনের ভুল কখনো করব না। পুরোহিতরা জমিদারের কাছে ক্ষমা চাইল, আর ভেঙ্কট স্বামী খুশি হলেন যে উনি লোভী পুরোহিতদের উচিত শিক্ষা দিতে পেরেছেন। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে আমাদের অন্ধ বিশ্বাসের ওপর বিশ্বাস করা উচিত নয়, নয়তো যেভাবে এই লোভী পুরোহিতেরা জমিদারকে ঠকিয়েছিল, সেইভাবে যে কেউ আমাদেরকেও ঠকাতে। চিল্লু নিজেদের উঠোনের গাছে চড়ে আম পাড়ছিল। এই নাও মা, এইটাও নাও, আর এইটাও নাও। আরে অনেক হয়ে গেছে বাবা, এবার নিচে আসো না। মা, এক্ষুনি আসছি। আগে আরো কয়েকটা আম পেড়ে নি। চিল্লু অনেকগুলো আম পেড়ে নিল আর তারপর নিচে নেমে এলো। চিল্লু মনের আনন্দে আম খেতে লাগলো। মিষ্টি মিষ্টি আম খেয়ে ওর খুব আনন্দ হচ্ছিল। চিল্লু, হ্যাঁ রে, এত আম কি তুই একা একা খাবি নাকি? না মা, এ তো অনেক বেশি আছে, তুমিও নাও না। চিল্লুর মাও আম খেতে শুরু করে দিল, আর কিছুক্ষণের মধ্যেই ওদের পেট ভরে গেল। এবার অনেক হয়েছে, আর একটা আমও আমি খেতে পারবো না। হ্যাঁ, আমিও। কিন্তু আমরা এবার এই আমগুলো নিয়ে কি করব? কি করা যায় বলতো? তোর বাবাও তো এখন বাড়িতে নেই, নয়তো তোর বাবা এই সব আমগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে টাকা নিয়ে আসতো। তার জন্য বাবার কি প্রয়োজন আছে? আমি এই আমগুলো বাজারে বিক্রি করে আসব। তুই এখনো অনেক ছোট, একা একা বাজারে যাবি কি করে? আর জঙ্গলে যদি চোর ডাকাতেরা এসব কিছু নিয়ে নেয় তখন? মা, আমি সমস্ত চোর বদমাশদের মজা দেখিয়ে দেব। চলো, আমি সন্ধে অবধি আমগুলো বিক্রি করে ফিরে আসব, ঠিক আছে? চঞ্চল চিল্লু আমের ঝুড়ি মাথায় নিয়ে বাজারের দিকে রওনা দিল। কিন্তু তার মায়ের কথা অনুযায়ী জঙ্গলে 2 চোর বসেছিল। শুয়ে পড় আমার চোরের রাজা, শুয়ে পড়, বুঝলি? ধূর্ত লোক একটা। তুই আমাকে ধূর্ত বললি? তোর এত বড় সাহস! না না গুরু, আমি তো তোমার প্রশংসা করছিলাম। প্রশংসা করছিলিস না গালাগালি দিচ্ছিলিস?
আরে গুরু, ওই দেখো তোমার শিকার এগিয়ে আসছে। চিল্লুকে নিজেদের দিকে আসতে দেখে মোটুরাম আর গাট্টু দাঁড়িয়ে পড়ল। আরে এবার আমি কি করব? আমার বউ বাচ্চা 1 সপ্তাহ ধরে না খেয়ে রয়েছে। আরে আমার তো মরে যাওয়া উচিত। আমি তো আমার বউ বাচ্চাকে ভরপেট খাওয়াতেও পারি না। আরে গুরু, তুমি এত চিন্তা করছো কেন? ভগবান তোমাকে সাহায্য করার জন্য কাউকে না কাউকে নিশ্চয়ই পাঠাবেন। আমি কি আপনাদের কোনো সাহায্য করতে পারি? তুমি কি আমায় কয়েকটা আম দিতে পারো খাবার জন্য? চিল্লু খুব চালাক, ও একটু ভাবনা চিন্তা করলো। কাকু, আমি আপনাদের এর থেকেও বেশি সাহায্য করতে চাই। আমি তো আপনাদের আসলে সোনার মুদ্রা দিতে চাই। হ্যাঁ? তোমার কাছে কি সত্যি কি সোনার মুদ্রা আছে? না না, কিন্তু আমি আপনাদের সোনার মুদ্রা পাইয়ে দিতে পারি। সেটা কিভাবে? আমি এই আমগুলো বাজারে নিয়ে যাব, আর এর বদলে আমি সোনার মুদ্রা পাবো, যেগুলো আপনাদের দিয়ে দেব। এই আমগুলোর বদলে তোমাকে সোনার মুদ্রা দেবে কে? চলুন, আমি বলছি, কিন্তু আপনাকে এই আমের ছুরিটা নিজের মাথায় নিয়ে বাজার অবধি যেতে হবে, কারণ আমি তো ছোট বাচ্চা, তাই না? আমি এত ওজন তুলতে পারবো না। যদি আপনি এই ঝুড়িটা তুলে নেন, তাহলে এই সমস্ত সোনার মুদ্রা আপনার। এই কিরে গাট্টু, এই ঝুড়িটা মাথায় নে। কি গুরু, আমি কেন তুলবো? সোনার মুদ্রা তো তুমিই পাবে, তাহলে তুমি তোলো। তুই আমার সাথে তর্ক করছিস? হ্যাঁ, তোর এত বড় সাহস! ছেড়ে দাও, ছেড়ে দাও গুরু, ছেড়ে দাও আমায়। এই তো তুলছি, আমি নিচ্ছি তো আমি। গাট্টু ছুরিটা মাথায় তুলে নিল আর সবাই মিলে বাজারের দিকে রওনা দিল। বাজারে পৌঁছে তিনজনে মিলে একটা জায়গায় বসে পড়ল। আম 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 জাদুরাম, আম জাদুরাম জাদুরাম, যে দামেই এগুলো কিনবেন কম মনে হবে। জাদুরাম জাদুরাম, আম নিয়ে যান আম। চিল্লুর কথা একজন পণ্ডিত শুনতে পেলেন। আসুন আসুন মহারাজ, জাদুরাম নিয়ে যান। আরে এই আমের মধ্যে কি এমন জাদু থাকতে পারে? এগুলো তো একেবারে সাধারণ আম। তোমার তো এগুলো আমাকে দান করে দেওয়া উচিত। মহারাজ, যদি আপনাকে আমগুলো দান হিসাবে দিতে পারতাম তাহলে অবশ্যই দিতাম, কিন্তু এই জাদুর আমের একটা রহস্য আছে। এই আম গাছটা হঠাৎ একদিন মাটি ফুঁড়ে বেরিয়ে এলো, আর ওতে একসঙ্গে অনেক আম ধরেছিল। আর মহারাজ, আপনি জানেন, আমি এই আমগুলো 2 সপ্তাহ আগে পেরেছিলাম, কিন্তু এখনো এগুলো একদম টাটকা আছে। আমি তো এই আমগুলো নিয়ে রাজা মশাইয়ের কাছে গিয়ে ভালো পুরস্কার পেতে চেয়েছিলাম, কিন্তু আমি একটা ছোট বাচ্চা, তাই না? রাজা মশাইয়ের কাছে কি করে যাব? তাই জন্যই এখানে বিক্রি করছি। যদি আমি এই আমগুলোকে কিনে এর বদলে রাজার কাছ থেকে বড় পুরস্কার নিয়ে নি, কত দাম এগুলোর? পুরো ঝুড়িটার দাম 30টা স্বর্ণ মুদ্রা। এ তো দেখছি দামটা খুব বেশি, কিন্তু রাজার পুরস্কার তো অনেক বেশি হবে। ঠিক আছে, দিয়ে দাও। মোটুরাম আর গাট্টু চিল্লুর বুদ্ধি দেখে অবাক হয়ে গেল। তারপর তিনজন মিলে সোনার মুদ্রা ভাগ করতে লাগলো। 10টা আমার, 10টা গাট্টুর, আর 10টা এই হলো তোমার। না না, আমার মুদ্রা চাই না। আমি তো আমার মুদ্রা তাকেই দেব যে সব থেকে বেশি শক্তিশালী হবে। তাহলে দাও, আমাকে দিয়ে দাও। গুরু, আমি তোমার থেকে অনেক বেশি শক্তিশালী। আচ্ছা, তাহলে এই নে। দুজন চোর নিজেদের মধ্যে লড়াই করতে লাগলো, আর চালাক চিল্লু সব সোনার মুদ্রা নিয়ে সেখান থেকে পালিয়ে গেল। কোনো জঙ্গলে 2টো গাছ ছিল, একটা আম গাছ আর অন্যটা ছিল অশ্বত্থ গাছ।
আম গাছটা তার স্বভাবের মতোই মিষ্টি আর নরম স্বভাবের ছিল। অন্যদিকে অশ্বত্থ নিজের স্বভাবের মতোই রাগী, অহংকারী আর খিটখিটে ছিল। একদিন ওই জঙ্গলে একটা রানী মৌমাছি তার দলবল নিয়ে থাকতে এলো। অশ্বত্থ গাছকে দেখে রানী খুশি হয়ে তার সঙ্গী সাথীদের বলল, এই গাছটা অনেক বড় আর ঘন, আমরা এই গাছের সাথে ওর ডালে চাক বানানোর কথা বলি। হো গাছ দাদা, আমি আমার সঙ্গীদের সাথে চাক বানানোর জায়গা খুঁজছি। আমরা কি আপনার ডালের ওপর আমাদের চাক বানাতে পারি? না, কেউ আমার উপর রাজত্ব করুক বা আমার উপর ঘর বাঁধুক, এটা আমার পছন্দ না। তুমি তোমার ঠিকানা অন্য কোথাও খোঁজো, যাও এখান থেকে। অশ্বত্থ গাছের এই ব্যবহারে রানী মৌমাছি উদাস হয়ে গেল। তখন আম গাছ রানী মৌমাছিকে নিজের কাছে ডাকলো আর বলল, রানী মৌমাছি, তুমি তোমার সাথীদের নিয়ে এইখানে এসো আর আমার ডালে চাক বাঁধো। তোমাদের কাজে লাগলে আমি খুব খুশি হব। ধন্যবাদ আম ভাই, আপনার স্বভাব আপনার ফলের মতোই মিষ্টি। এইভাবে রানী মৌমাছি আম গাছে চাক বানিয়ে থাকতে শুরু করলো। একদিন জঙ্গলে দুটো কাঠুরিয়া কাঠ কাটতে এলো। দুজনেই আমের গাছকে দেখে খুবই খুশি হলো আর বলতে শুরু করলো, আরে গাছটা তো ভীষণ বড়, এর কাঠ যদি কেটে আমরা বিক্রি করি তাহলে আমরা দ্বিগুণ টাকা পাবো। তা তো ঠিকই, চলো এটাকেই কেটে ফেলি। দুজন কাঠুরিয়া গাছ কাটার জন্য গাছের কাছে এলো। তো ওরা ওখানে মৌমাছিদের চাক দেখতে পেল। আরে এই গাছে তো মৌমাছিদের চাক রয়েছে, যদি আমরা এই গাছের কাছেও যাই তাহলে মৌমাছিরা আমাদের কামড়াবে। ওই দেখো, সামনে আরো বড় একটা গাছ, যেটা এই গাছের চেয়েও বেশি ঘন। চলো আমরা ওটাকেই কাটি। হ্যাঁ হ্যাঁ চলো। দুজন কাঠুরিয়া মৌমাছিদের ভয়ে অশ্বত্থ গাছ কাটতে শুরু করলো। এই গাছ তো ভীষণই মোটা, এর দামও আমরা অনেক বেশি পাবো। হ্যাঁ, আর এতে কোনো মৌমাছিও তো নেই। নাও, এবার এটাকে আমরা তাড়াতাড়ি কেটে ফেলি। রানী মৌমাছি, একটু এদিকে এসো। আমার মনে হয় অশ্বত্থর আমাদের প্রয়োজন আছে, না হলে এই কাঠুরিয়ারা ওকে কেটে ফেলবে। হ্যাঁ ভাই, তুমি ঠিক বলছো। আরে এই মৌমাছিগুলো এদিকে কি করে এলো? আরে বাঁচাও, আরে এখান থেকে পালাও। রানী মৌমাছি, আমি তোমায় থাকার জায়গা দিইনি, কিন্তু তুমি তাও আমায় সাহায্য করলে। আমি কি করে তোমাকে ধন্যবাদ জানাবো? ধন্যবাদ আমাদের নয়, আম গাছকে করো। আম গাছই তোমাকে সাহায্য করার জন্য আমাদের বলেছিল। অশ্বত্থ গাছ আম গাছকে ধন্যবাদ জানায়। সেই জন্যই তো বলে, কেউ যদি তোমার সঙ্গে খারাপ করে তার মানে এই নয় যে তুমিও তার সাথে খারাপ করবে।